বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার অভিজ্ঞ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশের পর থেকেই বিতর্কটা থামানো যাচ্ছে না। তিনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে প্রাকৃতিক রূপ দিতে একই আকাশ একই বাতাসের উপমা দিয়েছেন, কিন্তু বাংলাদেশের ভেতরকার ভারত বিরোধী রাজনীতির চক্রটি এই বক্তব্যকে দেখছে বাংলাদেশ ভারতকে একীভূত করার ষড়যন্ত্র হিসাবে। অথচ সুস্থ মস্তিষ্কে বিশ্লেষণ করলে দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যকে একজন রাজনৈতিক নেতার বক্তব্য হিসাবে দেখতে হবে। স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরে এই ভারত বিরোধিতার জুজুর ভয় দেখিয়ে যে কতটা রাজনৈতিক হিসেব নিকেশ করা হচ্ছে তা দীনেশ ত্রিবেদীর বক্তব্যকে নিয়ে শুরু হওয়া রাজনীতি থেকে বোঝা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আসলে কি বলেছিলেন দীনেশ ত্রিবেদী? বাংলাদেশে প্রবেশ করে তিনি বলেছিলেন, ভারতের 140 কোটি এবং বাংলাদেশের 20 কোটি মানুষ যদি একসঙ্গে কাজ করে তাহলে এই অঞ্চলের সম্ভাবনা কতটা বিশাল হতে পারে। তিনি খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের কথা বলেছেন। তিনি ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানের প্রতিধ্বনি করে বলেছেন, একই আকাশ একই বাতাস। এই বক্তব্যের রাজনৈতিক অর্থ হতে পারে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা, সাংস্কৃতিক সুযোগ, অর্থনৈতিক অংশীদারিত্ব, কিন্তু বাংলাদেশের একাংশ এটিকে এমনভাবে ব্যাখ্যা করতে শুরু করেছে যেন ভারত আগামীকালই বাংলাদেশকে গিলে খেতে যাচ্ছে। মূল রাজনৈতিক খেলাটা আসলে এখানেই। আন্তর্জাতিক রাজনীতিতে একসঙ্গে কাজ করা আর এক হয়ে যাওয়া এক জিনিস নয়। ইউরোপের বহু দেশ আজ অর্থনীতি, নিরাপত্তা এবং বাণিজ্যে গভীরভাবে যুক্ত। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আসিয়ানের মাধ্যমে একসঙ্গে কাজ করে। আফ্রিকাতেও আঞ্চলিক অর্থনৈতিক ব্লক রয়েছে, কিন্তু কেউ নিজের পতাকা, সংবিধান বা সার্বভৌমত্ব ত্যাগ করেনি। দীনেশ ত্রিবেদীর বক্তব্যে কোথাও বাংলাদেশকে ভারতের অংশ করার কোনো পরিকল্পনা বা ইঙ্গিত খুঁজে পাওয়া যায় না। বরং তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটি একজন রাজনৈতিক দূতের ভাষা, যিনি সম্পর্কের বরফ গলাতে এসেছেন। তাহলে এত তোলপাড় কেন তার বক্তব্য নিয়ে? কারণ দীনেশ ত্রিবেদী কেবল একজন কূটনীতিক নন, তিনি ভারতের সাবেক রেলমন্ত্রী, দীর্ঘদিনের সংসদ সদস্য এবং জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ। ভারত বাংলাদেশ সম্পর্কের 55 বছরের ইতিহাসে এই প্রথম ভারত একজন পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাই কমিশনার হিসাবে পাঠিয়েছে। এটিই আসলে প্রকৃত ঘটনা, আর এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার কূটনীতিক মহলে আলোচনার বিষয়। চলুন দেখা যাক ভারত কেন এই সিদ্ধান্ত নিল। এর উত্তর খুঁজতে হলে গত 2 বছরের বাংলাদেশ ভারত সম্পর্ককে দেখতে হবে। সীমান্তে পুশিন, ভিসা সংকট, বাণিজ্যিক বিধিনিষেধ, রাজনৈতিক অবিশ্বাস, পাকিস্তানকে ঘিরে বাংলাদেশের নতুন কূটনৈতিক অবস্থান, সব মিলিয়ে সম্পর্কের মধ্যে স্পষ্ট শীতলতা তৈরি হয়েছিল। দিল্লি বুঝেছে যে কেবল কূটনৈতিক ভাষায় এখন আর পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। প্রয়োজন রাজনৈতিক, সাংস্কৃতিক যোগাযোগের। প্রয়োজন এমন একজন প্রতিনিধি যিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে রাজনৈতিক ভাষায় কথা বলতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। দীনেশ ত্রিবেদীকে পাঠানোর মধ্যে সেই বার্তা আসলে রয়েছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তিনি বিমানে না এসে পশ্চিমবঙ্গ হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এটি নিছক ভ্রমণ পথের সিদ্ধান্ত নয়, এটি একটি প্রতীকী বার্তা। তিনি দেখাতে চেয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক শুধু রাষ্ট্রীয় নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিক বাস্তবতার সঙ্গেও জড়িত। বাংলা ভাষায় কথা বলা, সীমান্ত দিয়ে প্রবেশ করা এবং দুই দেশের জনগণের যৌথ সম্ভাবনার কথা বলা সবই ছিল রাজনৈতিক যোগাযোগের অংশ। কিন্তু এই জায়গাতেই মাঠে নেমেছে জামায়াত ইসলামী এবং বিভিন্ন উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো। তারা দাবি করছে দীনেশ ত্রিবেদী নাকি বাংলাদেশকে ভারতের সঙ্গে একীভূত করার কথা বলেছেন। জামায়াতের আমির শফিকুর রহমান সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন, অথচ তার নিজের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, যদি। অর্থাৎ তিনিও নিশ্চিত নন যে দীনেশ ত্রিবেদী আসলে কি বলেছেন। কিন্তু নিশ্চিত না হয়েও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে। এটা তাদের স্বভাব, তাদের ইতিহাস। কারণ বাংলাদেশে ভারত বিরোধী আবেগ দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক সম্পদ তাদের। তারা এটাকে যথেচ্ছ সবসময় ব্যবহার করে এসেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে। এখানে একটি ঐতিহাসিক বাস্তবতাও আমরা আলোচনা করতে পারি। মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির একটি অংশ কখনোই স্বস্তিতে ছিল না।
জামায়াত তাদের অন্যতম। তারা এখনো বিশ্বাস করে ভারত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেছিল নিজের কৌশলগত স্বার্থে। সেই পুরনো সন্দেহ এবং রাজনৈতিক বয়ান এখনো তারা ব্যবহার করে। ফলে ভারতের কোনো প্রতিনিধি যখন সহযোগিতার কথা বলেন তখন সেটিকে আগ্রাসন হিসেবে উপস্থাপন করা রাজনৈতিকভাবে লাভজনক হয়ে ওঠে তাদের জন্য। অন্যদিকে ইউনূসের বর্ধিত সরকার অর্থাৎ তারেক রহমানের সরকারও এটি একটি জটিল অবস্থানে আছে। একদিকে তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় মুখে বলে, অন্যদিকে জামায়াত সহ ইসলামপন্থী শক্তিগুলোকে খুশি রাখতে হয় তাদেরকে। ফলে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের বক্তব্যে আমরা সেই বাস্তবতা দেখতে পাই। তিনি সরাসরি দীনেশ ত্রিবেদীকে আক্রমণ করেননি, আবার তার বক্তব্যকে সমর্থন করেননি, বরং সার্কের প্রসঙ্গ তুলে বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। বাস্তবতা হলো দীনেশ ত্রিবেদীর বক্তব্যের চেয়েও তার নিয়োগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন সাবেক রেলমন্ত্রী, বিজেপির বর্ষীয়ান নেতা, বাংলা ভাষায় দক্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে পাঠানো হয়েছে এমন এক সময়ে যখন দিল্লি এবং ঢাকা নতুন করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। তাই তার প্রতিটি শব্দ বিশ্লেষণ করা হবে, সেটা স্বাভাবিক, কিন্তু এই ভুল ব্যাখ্যা নয়। তবে রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিতে বলা যায় দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ভারত এক করার কথা বলেননি, তিনি বলেছেন সহযোগিতার কথা। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত এমন একটি বিষয় যেখানে বাস্তবতার চেয়ে প্রতীক, আবেগ, রাজনৈতিক বয়ান অনেক সময় বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই একজন ভারতীয় হাইকমিশনারের একই আকাশ একই বাতাস বাক্য মুহূর্তের মধ্যে সার্বভৌমত্বের বিতর্কে পরিণত হয়। বাংলাদেশের স্বাধীনতাকে এতটাই ঠুনকো করে তুলেছে এই অর্বাচীনের দল। ফলে আজকের বিতর্কটি আসলে দীনেশ ত্রিবেদীকে নিয়ে নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, ইসলামপন্থী রাজনীতির ভারত বিরোধী অবস্থান এবং তারেক রহমানের এই যে বর্ধিত সরকার, সেই বর্ধিত সরকারের কূটনৈতিক ভারসাম্য রক্ষার সক্ষমতা নিয়ে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের প্রতিফলন। আগামী মাসগুলোতে দীনেশ ত্রিবেদীর কর্মকাণ্ড বলে দেবে তিনি কেবল একজন রাষ্ট্রদূত নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের প্রধান একজন প্রেরণক। বাংলাদেশকে ভারত দখল করবে না, এটা সম্ভব নয়। এই বাস্তবতা মাইনে নেন প্রিয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই বাস্তবতা যতদিন মেনে নিতে না পারবেন আপনারা, ততদিন এই বাংলাদেশকে নিয়ে আপনাদের ভয় থেকেই যাবে। বাংলাদেশকে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, মানে আপনাদের তো কিছু নয়ই। পাকিস্তানকে ডেকে আনবেন, বাংলাদেশের ইজারা দিয়ে দিবেন, আর ভারতকে নিয়ে ভয় পাবেন। এই রাজনীতি চলে গেছে ভাইয়া। ভালো থাকবেন সবাই।